শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনা করেই হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট দিলে সমস্যা কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রী বললেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে। ডক্টর ইউনূসকে বিতর্কে আসতে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি। আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে, সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়াকে বিদেশে পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল, প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ায় ভুল অভিযোগ। যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছিলেন মোদী সরকার, দাবি গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। গ্রাউন্ড স্ক্যানিংয়ে পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা, টিকিট বিড়ম্বনা থাকলেও সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। নাজেহাল প্রবাসীরা, শাহজালালের গণশুনানিতে নানা অভিযোগ। অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মিলার, ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। তিস্তা প্রকল্পে ভারত চীন দুদেশই প্রস্তাব দিয়েছে। যাদের প্রস্তাব লাভজনক হবে তাদেরটাই গ্রহণ করবে বাংলাদেশ। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, রেল করিডোর উন্মুক্তের নামে দেশ বিক্রি করছেন না তিনি। জবাব দেন, যারা বিক্রির সমালোচনা তুলেছে তারাই বিক্রি হয়ে আছে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার চ্যালেঞ্জও ছুড়ে দেন সরকার প্রধান। জন্য সবিনয় অনুরোধ করছি। চলতি জুন মাসেই 2 দফায় দিল্লিতে নজিরবিহীন সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 3 দিন আর দ্বিতীয় দফায় 2 দিনের রাষ্ট্রীয় সফরের তথ্য জাতির কাছে তুলে ধরতে মঙ্গলবার সকালে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রথম ভাগে লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন ভারত সফরে সম্পাদিত রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু। এরপর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। আসে ভারতের রেল করিডোর ব্যবহার প্রসঙ্গ। সরকার প্রধানের সাফ জবাব, দেশ বা দেশের স্বার্থ কোনোটাই বিক্রি করছেন না তিনি। যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে, যেখানে বিক্রি আমরা করি না। যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপরে বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার কর্তৃক আইনিভাবে হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গে প্রশ্ন করলে শেখ হাসিনা বলেন, সাহস থাকলে উন্মুক্ত বিতর্কে আসবেন প্রফেসর। লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ?
বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে, তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে না? আসেনি কেন? জেলা শিকার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা নিয়ে কতটুকু অগ্রগতি হলো সাংবাদিকদের এমন জানতে চাওয়ায় শেখ হাসিনা মমতা ব্যানার্জির মন্তব্য টেনে বলেন, তিস্তা বা গঙ্গা কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বন্দ্ব নেই বাংলাদেশের। মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ, ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি। উনি তো ছিলেন না দিল্লিতে, আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না, আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ভারত নাকি চীন, তিস্তায় দুই দেশের প্রস্তাব থাকলেও যেখানে লাভ সেখানেই সাড়া দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে ঝুঁকলাম না, ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়ে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সবাইকে সাবধানে থাকতে এবং প্রাণীকুলকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। ভয় করলে মানুষকেই ভয় করতে হয়, জীবজন্তু সাপকে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে সংবাদ সম্মেলনের পরে বিএনপি অভিযোগ তুলেছে যে স্বার্থবিরোধী চুক্তি হয়েছে এবং দেশ বিক্রির কথাও বলছে। আপনি আসলে যদি বিস্তারিত জানাতেন। এমদাদ, আসলে ভারতে পরপর 2 দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছেন একই মাসে, এবং এই সফরটি নিয়ে কিন্তু দেশে বিদেশে নানান ধরনের আলোচনা চলছে। বিশেষ করে বিরোধী শিবির, রাজনৈতিক শিবির থেকে এই সফরের প্রাপ্তি অপ্রাপ্তি ব্যবচ্ছেদ করে বলা হচ্ছে যে আসলে এখানে সরকার দেশের জন্য খুব একটা কিছু বয়ে আনতে পারেননি। সেগুলো নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মূলত আপনারা প্রতিবেদনে দেখেছেন কিছু অংশ তার বক্তব্যের। এর পাশাপাশি আমরা যদি একটু বিশ্লেষণ করি প্রধানমন্ত্রীর বক্তব্য, তাহলে আমরা দেখতে পাই যে আসলে কোন মানদণ্ডে দেশ বিক্রি হয়েছে সেই জবাব তিনি রাজনৈতিক শিবির থেকে বা যারা সমালোচনা করছেন তাদের কাছ থেকে তিনি পাল্টা জবাব চেয়েছেন যে আসলে কোন মানদণ্ডে দেশ বিক্রি করা হয়েছে। এবং এর পাশাপাশি ভারতের আসলে আজ্ঞাবহ দাসের মতো ছিল বিগত রাজনৈতিক নেতৃত্বগুলো, সেই প্রসঙ্গও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আপনারা প্রতিবেদনে নিশ্চয়ই সেটি খেয়াল করেছেন যে বিগত সময়ে যারা সরকারে ছিলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এমনকি সেই প্রসঙ্গও তিনি টেনেছেন যে আসলে তারাই বরঞ্চ ভারতের মুখাপেক্ষী হয়েছিলেন, সেই প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেছেন। এর পাশাপাশি ভারতের সঙ্গে রেল করিডোর শেয়ার করার ফলে ভারতের কিছু রেল অবকাঠামো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের রেল অবকাঠামোগুলো ভারতীয়দের জন্য ব্যবহারের যে পথটি উন্মুক্ত হচ্ছে সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। সেই বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছিলেন প্রশ্ন আকারে। প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে রেল করিডোর যদি উন্মুক্ত করা হয় তাহলে আর্থসামাজিক প্রেক্ষাপটে দু দেশের জনগণই আসলে উপকৃত হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সেগুলো তো আসলে বর্ডার খুব একটা অনুভব করা যায় না, তাহলে সেই দেশগুলোর কি সার্বভৌমত্ব নাই হয়ে গেছে, সেই প্রশ্নও কিন্তু সরকার প্রধানের তরফ থেকে এসেছে। এর পাশাপাশি তিস্তা নিয়ে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত যে বৈঠকগুলি হয়েছে বা দুই দেশের সরকার প্রধানের বৈঠক একসঙ্গে হলেই ঢাকা নয়াদিল্লির এই কূটনৈতিক পর্যায়ের বৈঠকে কিন্তু সবসময়ই আলোচিত হয় বা প্রাধান্যে থাকে বা একটা চাহিদার শীর্ষে থাকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি। সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে রাজনীতি চলছে। আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আসলে মতবিভেদ, সেই মতবিভেদের একরকম বলি হতে চলেছে বাংলাদেশ। সেই আসলে সময়টি নিশ্চয়ই সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকার নিশ্চয়ই সেই জল্পনা কল্পনা বা সেই যে এক ধরনের একটি অমীমাংসিত বিষয়, সেটির মীমাংসা নিশ্চয়ই তারা টানতে চান। সে কারণেই ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি, এই
তিস্তার পানি বন্টন নিয়ে সেটি নিয়ে বাংলাদেশ মাথা ঘামাতে চায় না, সরকার প্রধান সেটি বক্তব্যে স্পষ্ট করেছেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে গিয়েও মমতা ব্যানার্জিকে টেলিফোনে পাননি, সেই কথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন এবং মমতাকে নিয়েই আসলে ত্রিপক্ষীয় এক ধরনের সমঝোতায় পৌঁছাতে চান বাংলাদেশের সরকার প্রধান। কারণ তিনি বলেছেন যে দিল্লিতে যে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনাটি হয় দুই শীর্ষ নেতাদের মধ্যে, প্রধানমন্ত্রীর মধ্যে, সেখানে যেহেতু রাজ্যের একটি অংশগ্রহণ রয়েছে, সেই ক্ষেত্রে রাজ্য যারা চালাচ্ছে তাদেরকেও তিনি চেয়েছেন সেই বৈঠকে। তিস্তা সহ গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। নিশ্চয়ই ইমদাদ, আমরা জানি যে আসলে গঙ্গার পানি চুক্তি নবায়নের প্রসঙ্গটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের যে সফর সেই সফরে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার বিষয়ে একদিন আগেই অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এর সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পশ্চিমবঙ্গ প্রশাসনকে যথাসময়ে সব তথ্য জানানো হয়েছিল, এমনকি তাতে সাড়াও দিয়েছিল মমতা প্রশাসন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। ইমদাদ, 2023 সালের 24 জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে চিঠি দেয়। চাওয়া হয় রাজ্য সরকারের একজন প্রতিনিধি। সে বছরের 25 আগস্ট রাজ্যের সেচ দপ্তরের প্রধান প্রকৌশলীকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের কারিগরি কমিটির জন্য নিযুক্ত করেন মমতা। শুধু তাই নয়, চলতি বছরের 5 এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন যুগ্ম সচিব কেন্দ্রীয় সরকারের কাছে আগামী 30 বছরের জন্য কতটা পানি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদনও দাখিল করেন। সোমবার রাজ্যটির প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তার সরকারকে না জানানোর অভিযোগ তোলেন এবং বাংলাদেশের কাছে পানি বিক্রি করে দেওয়ার মতো প্রসঙ্গ সামনে আনেন, ঠিক তখনই দেশটির সর্বভারতীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে তারিখ ধরে মমতা প্রশাসনকে সব তথ্য অবগত করার বিষয়টি প্রকাশ্যে আনলো। 1996 সালে 12 ডিসেম্বর ভারতের তৎকালীন দেবগুড়ার সরকারের সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পূর্ণ হয়। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। গত 28 বছর ধরেই দুই দেশের যৌথ নদী কমিশনের তদারকিতে সমানভাবে গঙ্গার পানি পাচ্ছে। এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো পক্ষই তেমন গুরুতর কোনো অভিযোগ উত্থাপন করেনি। দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম। ফলে নতুন করে এই চুক্তির মেয়াদ বাড়ানো হওয়ার আগে এই ধরনের আপত্তিকে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও গণমাধ্যমগুলো সতর্ক করছে বলে মত সংশ্লিষ্টদের। তাহলে এ কথা বলতে না। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এমদাদ, হ্যাঁ, আমরা দেখছিলাম প্রতিবেদনটি এবং সংবাদ সম্মেলনে আরও একটি বিষয় তিনি প্রধানমন্ত্রী বলেছেন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিতর্কে আসার। আমেরিকাতে যেরকম বিতর্ক হয় সেই রকম একটা বিতর্কে আসার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা আসলে এমদাদ, আসলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কিন্তু স্বাভাবিকভাবেই ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন হলেও জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলোই কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রসঙ্গে চলে আসে। সেই জায়গাটি থেকে কিন্তু আজকে তিস্তা, ভারত, চীন, এই যে কূটনৈতিক বা রাজনৈতিক বোঝাপড়া সেই বিষয়গুলোর পাশাপাশি কিন্তু নোবেল জয়ী ডক্টর ইউনূসের যে আসলে আদালতমুখী হবার প্রক্রিয়া বা আদালতমুখিতার যে প্রসঙ্গটি সেটিও কিন্তু প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসা হয় এবং স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের প্রসঙ্গও সেখানে এসেছিল এবং বলা হয়ে থাকে যে ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা সরকারের সঙ্গে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের আসলে কোনো বোঝাপড়ার সমস্যা হয়েছে কিনা বা সরকার তাকে উত্তক্ত করছে কিনা, এমন প্রশ্নও কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গিয়েছিল। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্ব কিংবা নোবেল নিয়ে কোনো ধরনের ঈর্ষা সরকার প্রধান শেখ হাসিনার নেই। তিনি বলেছেন তিনি জাতির পিতার মেয়ে, সেই হিসেবে তার আসলে এই জেলাসি বা ঈর্ষাপরায়ণতা তিনি এগুলোর ঊর্ধ্বে উঠে গেছেন। এর পাশাপাশি সরকারের দোষ কোথায় সেই জায়গাটিও কিন্তু ডক্টর ইউনূসের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন যে যেহেতু এটি
লেবার কোর্টের মামলা, এবং যেহেতু এই মামলাটি শ্রমিকরা করেছে, সরকার করেনি, সেক্ষেত্রে সরকারের দোষটি কোথায় সেটি ডক্টর ইউনূসকে জবাব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি যদি সরকারের সত্যিই এখানে কোনো সংশ্লেষ থেকে থাকে বা ডক্টর ইউনূস যদি নিজেকে নির্দোষ দাবি করে থাকেন, তাহলে সেগুলোর যুক্তিতর্ক তুলে ধরার জন্য তিনি উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে তিনি উন্মুক্ত বিতর্কে আসলে নিশ্চয়ই ডক্টর ইউনূসের সঙ্গে সেগুলো নিয়ে তিনি বাহাস করতেও প্রস্তুত রয়েছেন। এর পাশাপাশি গ্রামীণ ব্যাংক মানুষকে সচ্ছল করেনি, বরঞ্চ মানুষকে আসলে দরিদ্র করেছে, এবং গ্রামীণ ব্যাংকের যে দারিদ্র্য বিমোচন মডেল সেটিকে আসলে খুব একটা সফল মডেল হিসেবে ধরে নেওয়া যায় না, সরকার প্রধান হিসেবে তিনি সেটি বলেছেন। এবং রাজনৈতিক নোবেলের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীর নেই। তিনি বলেছেন যে নোবেল যদিও আসলে একটি নির্দিষ্ট কর্মকাণ্ডের উপরে, নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষজ্ঞদেরকে দেয়া হয়ে থাকে, তারপরেও এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব রয়েছে বিদেশিদের এবং মোড়ল রাষ্ট্রদের, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। সেই কারণে তিনি এই নোবেলের রাজনীতির মধ্যে তিনি নেই। এর পাশাপাশি ডক্টর ইউনূস সবচেয়ে বেশি পেয়েছেন আমার কাছেই সেই কথা বলেছেন, অর্থাৎ ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক টেলিনর থেকে গ্রামীণ ফোন, এবং গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক, এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে মানুষের ভাগ্য পরিবর্তন করার যে প্রক্রিয়া ডক্টর ইউনূস করতে চেয়েছিলেন, সেটির আসলে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা এবং আর্থিক সুবিধা, সহায়তা, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন। এবং রাজনৈতিক দল গঠনেও কিন্তু ব্যর্থ হয়েছিলেন ডক্টর ইউনূস, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি বিরোধিতা করতে যাননি ডক্টর ইউনূসের, বরঞ্চ ডক্টর ইউনূসই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে নিজেকে এক ধরনের অন্যরকম অবস্থানে নিয়ে যাবার চেষ্টা করেছেন। দেবাশিস, আমরা হয়তো একটা বিতর্ক দেখতেও পারি, যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে তিস্তার পানি বন্টন, গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন, এই যে বিষয়গুলো বা ভূ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, তিস্তা মহাপরিকল্পনায় চীন আমাদেরকে সহায়তা করতে চায়, প্রস্তাব দিয়েছে তারা, এবং ভারতও করতে চায়, এই ব্যাপার নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। নিশ্চয়ই ইমদাদ, আসলে এবং আমাদের সরকারের আসলে কি করবে, তারা আসলে কি চায়, ঝোঁকাঝুঁকির দিকে তারা যাবে কিনা? নিশ্চয়ই আপনারা প্রধানমন্ত্রীর যে প্রতিবেদনটি আমরা চালালাম, প্রধানমন্ত্রীর বক্তব্যের সেই প্রতিবেদনে কিছুটা আপনারা সেই বক্তব্যগুলো শুনেছেন। আমি যদি বিশ্লেষণ করে বলি তাহলে বলা যায় যে আসলে প্রধানমন্ত্রীর যে ভারত সফর, এই ভারত সফরে যতটা না ভারত বাংলাদেশের প্রসঙ্গ ছিল, এর পাশাপাশি কিন্তু বন্ধুরাষ্ট্র চীন তারাও কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছিল আসলে কোন দিকে যাচ্ছে তিস্তার পানি বা কোন দিকে যাচ্ছে কূটনৈতিক সম্পর্কের মাত্রা। সেক্ষেত্রে চীনের পর তিস্তায় সম্ভাব্যতা যাচাই করবে ভারত, যেটি আসলে নরেন্দ্র মোদী নিজে বক্তব্যেই তার বলেছেন যে আসলে একটি টেকনিক্যাল টিম বা কারিগরি দল বাংলাদেশের তিস্তা নদীর পুরো প্রকল্পটি পরিদর্শনের জন্য আসবেন। এর পাশাপাশি দিল্লি বেইজিং সম্পর্কে আসলে ঢাকা কখনো নাক গলাতে যাচ্ছে না। আপনারা জানেন যে দুই পরাশক্তি, দুই প্রভাবশালী দুই রাষ্ট্র, তাদের মধ্যে এক ধরনের কূটনৈতিক বোঝাপড়ার সংকট রয়েছে, কিছুটা অস্বস্তি রয়েছে তাদের কূটনৈতিক সম্পর্কে। সেটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু কৌশলগত প্রেক্ষাপটেও সেটি আসলে প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন, অর্থাৎ বাংলাদেশের যেখানে লাভ, সবার সঙ্গে বন্ধুত্ব, শত্রুতা নয় কারো সঙ্গে। অর্থাৎ বাংলাদেশের যে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি বা কূটনীতি, সেই কূটনীতি অনুযায়ী ভারত বা চীন নির্দিষ্ট কাউকে আসলে বাংলাদেশ প্রাধান্য দিচ্ছে না। বাংলাদেশ প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাহিদা বা জনগণের যে চাহিদা, সেই চাহিদার উপরে নির্ভর করে। সেক্ষেত্রে দিল্লি এবং বেইজিংয়ের সম্পর্ক সাপে নেই হলেও বাংলাদেশের আসলে সেখানে কোনো বলার কিছু নেই, সেটি প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। এর পাশাপাশি দুশ্চিন্তার কিছু নেই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় যে কোনো ধরনের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে, প্রধানমন্ত্রী সেটি বলেছেন। এবং মুখ্য বিবেচনায় থাকবে প্রকল্পের প্রাপ্তি, অর্থায়ন এবং ঋণের সুদ। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন তিস্তা প্রকল্পের ক্ষেত্রে তিস্তা সংরক্ষণ করতে হবে, সেখানে বাঁধের বিষয় আছে, এই ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু ঋণের বিষয় থাকে। অর্থাৎ এই ঋণটি বাংলাদেশের জন্য আসলে সহজ হবে কিনা বা এটি পরিশোধ প্রক্রিয়াটি কেমন হবে সেটিও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। এটি যেখানে সুবিধাজনক হবে, এর পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়ন হলে সেই এলাকার মানুষ এবং বাংলাদেশ কিভাবে উপকৃত হবে সেগুলো যাচাই বাছাই বিবেচনা করেই কিন্তু আসলে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে এই প্রকল্পে কোন দেশের সহায়তা নেওয়া হবে। তিস্তা প্রকল্প ভারত করে দিলেই সব সমস্যার সমাধান, এই ইঙ্গিতও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত এবং চীন দুই দেশই আগ্রহী আসলে তিস্তা প্রকল্পে, তবে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের স্বার্থ দেখবে, সেক্ষেত্রে
তিস্তা প্রকল্প যদি ভারত করে দেয় সেক্ষেত্রে আসলে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আর থাকে না, এবং দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেই কালো জায়গাটি বা কালো অধ্যায়টি বা কাঁটাটুকু সরে যায়, প্রধানমন্ত্রী সেটিই বলেছেন। এমদাদ, প্রধানমন্ত্রীর ভারত সফরে অনেকগুলো চুক্তি হয়েছে এবং নানা জল্পনা কল্পনাও কিন্তু থাকে যে তিস্তা নিয়ে কোনো পরিকল্পনা বা কোনো চুক্তি হলো কিনা, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে কোনো পরিকল্পনা হলো কিনা বা চুক্তি হলো কিনা। এই যে ব্যাপারগুলো আসলে কি কি চুক্তি হয়েছে বা তিস্তা বা গঙ্গা এই চুক্তি, এই বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা আসলে? যেটি হচ্ছে এমদাদ, আসলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে কেন্দ্রের সম্পর্ক, এই কেন্দ্রে কিন্তু এক ধরনের সমীকরণ রয়েছে এবং সেই সমীকরণের এক ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপরেও আসে। সেই রসায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিস্তা কিংবা গঙ্গা নিয়ে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়নি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে। তা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন ভারতের রাজনীতি বিশ্লেষকরা। তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে তারা যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করেছেন, তেমনি করছেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নেও এর নেতিবাচক প্রভাব পড়বে। ভারত থেকে আমাদের ভারত প্রতিনিধি অর্থাৎ কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য সেটি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন, সেটি নিয়ে ভারতেও ব্যাপক পর্যালোচনা চলছে। আমরা প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। 22 জুন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যে সমঝোতা সই হয়েছে এর মধ্যে কোথাও নেই তিস্তার পানি চুক্তি, নেই 2026 সালে শেষ হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গ। যদিও দুই দেশের ভীষণ স্টেটমেন্টে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে এর আগে গঙ্গার নাব্যতার পরিমাণ নির্ণয়ের কারিগরি কমিটি পরিদর্শন করার কথা বলা হয়। আর এটা নিয়েই শুরু বিতর্ক। সোমবার নবান্নে নিজের অবস্থান শুধু পরিষ্কারই করেননি মমতা, এই চুক্তি নিয়ে মোদী প্রশাসনকে কার্যত হুমকিও দিয়েছেন নেত্রী। এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে। তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার এমন কঠোর মনোভাবের পেছনে তার রাজনৈতিক অবস্থানকে সামনে আনছেন বিশ্লেষকরা। দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম। সম্প্রতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী তৃণমূল দলটির 22 সাংসদ থেকে বেড়ে এবার হয়েছে 29 সাংসদ। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 1,30,000 কোটি টাকা বকেয়া পায় মমতা সরকার। এছাড়াও পশ্চিমবঙ্গের বহু প্রকল্প বিজেপির রাজনৈতিক কারণে বন্ধ রেখেছে। বিষয়টা রাজনৈতিক সম্পূর্ণ, এই কারণেই যে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ফলে পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস এরকম একটা ধারণা তৈরি করতে পারে যে বাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করা হচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষেও রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির ওপর উল্টো চাপ তৈরিতে তিস্তা গঙ্গা ইস্যুকে বড়সড় হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চাইছেন মমতা। বিশেষ করে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন এবং ভারত সফর থেকে আসার পরে সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা টানাপোড়েন, এবং এর পরে যে ঘোষণাটা আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী আবার চীন সফরে যাবেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মূলত আসলে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যই যদি বলি বা সরকার প্রধানের সংবাদ সম্মেলনে সরকার প্রধান যেটি বলতে চেয়েছেন যে চীন বা ভারত নির্দিষ্ট কাউকে বিশেষভাবে কোনো প্রাধান্য দেয়া হচ্ছে না। তিনি প্রাধান্য দিচ্ছেন, তার সরকার প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানুষের স্বার্থকে। সেক্ষেত্রে যে দেশ বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে আসবে তারাই এখানে স্বাগত হবেন। এটি আসলে তার সরকারের বার্তা বা তার বার্তা, সেইটি কিন্তু আসলে তিনি বলতে চেয়েছেন এবং সেগুলো পরিষ্কার হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং সবার সঙ্গেই আসলে সম্পর্ক ভালো রাখতে চায় আমাদের সরকার প্রধান, সেটাই আর কি বলেছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তিস্তা পানি বন্টন, গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন এবং প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়।
এদিকে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের কারণেই বেগম জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশি বিদেশি সংস্থার প্রচেষ্টার পরও পরিবারের আবেদন নাকচ করে দেন সরকার প্রধান। তিনি অভিযোগ করেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই সরকারের এই ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্বার্থ বিরোধী। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ছাড়াও বিএনপি নেতারা। এমনকি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। একদিন পরই তার হার্টে বসানো হয় পেসমেকার। বেগম জিয়ার অসুস্থতা ও সমসাময়িক ইস্যুতে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, পরিবার সহ বিভিন্ন দেশি বিদেশি সংস্থার উদ্যোগের পরও সরকার প্রধান বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি, আবেদন নাকচ করে দেন বলেও দাবি তার। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। কেন তার 5 বছরকে 10 বছর করা হলো, এটার কোনো ব্যাখ্যা নেই। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ থেকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে 10টি চুক্তির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী এ সফরে দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন। দেশবিরোধী চুক্তি দাবি করে তা প্রত্যাখ্যানও করেন বিএনপি মহাসচিব। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। সরকার প্রধানের ভারত সফরের বিস্তারিত তুলে ধরতে আগামী 28 জুন দলের নীতি নির্ধারকরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান বিএনপি মহাসচিব। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। গ্রাউন্ড হ্যান্ডলিং ও টিকিট বিড়ম্বনা নিয়ে আবারও অভিযোগ তোলেন প্রবাসীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে নানা বিষয় তুলে ধরেন তারা। এ সময় অভিযোগের জবাব দেয় বিমান ও কাস্টমস কর্তৃপক্ষ। আর সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, সব শ্রেণীর যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। আর পাসপোর্ট অধিদপ্তর সিস্টেম হস্তান্তর না করায় চালু হচ্ছে না ই-গেট ব্যবস্থা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় 30টি সেবা সংস্থা। এসব সংস্থা সেবার কতটুকু উন্নতি করেছে ও যাত্রীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে মঙ্গলবার গণশুনানি আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা অভিযোগ করেন, গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা ও টিকিট বিড়ম্বনার শেষ হচ্ছে না বাংলাদেশ বিমানের। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই। হয়তো স্ক্যানিং আপনারা করেন, এমন ভাবে করেন যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি আপনারা না করেন তাহলে আমাদেরকে ছাড়ে না। এ বিষয়ে কাস্টমস জানায়, শুল্ক আদায়যোগ্য পণ্য পরীক্ষা করতেই সময় বেশি লাগে স্ক্যানিং এ। আর বিমান জানায়, নানা কারণে সিট ফাঁকা থাকে উড়োজাহাজে। যে কোনো ফ্লাইটে শতভাগ সিটে লোক থাকবে না, নানা কারণে কিন্তু আমাদের সিটগুলো খালি যায়। যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। বলছে, আগামীকাল থেকেই দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে চালু হবে বিআরটিসির বাস সেবা। আগামীকাল আমরা এই দুটো শাটল বাস চালু করতেছি। আগামীকাল থেকে এই শাটল বাসটা চালু করতেছি ওই যাত্রীদেরকে কনসিডার করে যারা নাকি এখান থেকে আপনারা জানেন প্রায় লাগেজকে মাথায় করে কাঁধে করে নিয়ে এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছে। গণশুনানিতে আরও উঠে আসে, শাহজালাল বিমানবন্দরে ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করার কারণেই সেবাটি চালু করা যায়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। ওয়াশিংটন ডিসি থেকে সে খবর জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর।
সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন BPSA। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। BPSA এর বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিক ও সম্পাদকদের বিভিন্ন সংগঠন। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে BPS এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ধীর গতিতে নামছে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার পানি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি প্রাচীনতম বাজার ফেঞ্চুগঞ্জ বাজার, এবং এই বাজারটি শতাধিক বছরের প্রাচীন। এই বাজারে যে এই দশা কিন্তু আজকে নয়, এটি প্রায় 9 দিন ধরেই এই অবস্থা রয়েছে। প্রায় ঈদের দিন থেকে যে মানুষ পানি বেড়েছিল, তারপরে এই পুরো বাজারটি এখন পানির তলে চলে গেছে। দেখতে পাচ্ছেন এই বাজারে যে প্রধান সড়ক দিয়ে নৌকা চলছে, একদিকে আবার বিভিন্ন যানবাহন চলছে। প্রত্যেকটি ঘর যদি আমি একটু দেখাতে চাই, এই বাজারে যে দোকানপাটগুলো আছে, এই দোকানপাটগুলো পানিতে তলিয়ে আছে। আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের সিলেটবাসীর জন্য 48 ঘন্টার একটি সুসংবাদ দিয়েছে। এই সুসংবাদ দিলেও এই ফেঞ্চুগঞ্জবাসীর জন্য কোনো সুসংবাদ বয়ে আনছে না। 48 ঘন্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত হবে না, কিংবা উজান থেকে পানিও নামবে না। যেই নদ নদীর পানি সেটি ক্রমেই কমতে থাকবে, ক্রমশই কমতে থাকবে, এই ধরনের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ কেন্দ্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 ঘন্টায় এই কুশিয়ারা নদীর পানি, অর্থাৎ এই বাজার লাগোয়া যে কুশিয়ারা নদী আছে, এবং এই বাজারের পানির লেভেল, এই কুশিয়ারা নদীর পানি মাত্র 1 সেন্টিমিটার কমেছে গত 20 ঘন্টায়। গতকালকে সন্ধ্যা 6টা থেকে আজকে 12টা পর্যন্ত মাত্র 1 সেন্টিমিটার কমেছে, এবং গত 4-5 দিনে খুব ধীরে ধীরে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার নেমেছে। এই অবস্থায় এই এলাকার যে প্রায় 1 থেকে 1.5 হাজার দোকানপাট রয়েছে পুরো 2 থেকে 3 কিলোমিটার, এরা কিন্তু এক মানবত জীবনযাপন করছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরিয়ে আসছে না, অতি প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কেনার জন্য আসছে। এখানে যে ফার্মেসি বা অন্যান্য দোকানগুলো আছে, আমি একটু দেখাতে চাচ্ছি, ফার্মেসিও কিন্তু পানি তলে পড়ে গেছে। এবং এই এলাকার ফেঞ্চুগঞ্জের যে 5টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় মানুষের পানির নিচে তলিয়ে আছে, যার কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকে এখনো মানুষ নামছে না। কিন্তু সিলেটের যে অন্যান্য যে উপজেলাগুলো পানি উঠে গিয়েছিল, সেই সমস্ত উপজেলা থেকে আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ নামতে শুরু করেছে। এখন ফেঞ্চুগঞ্জের এই অবস্থায় উত্তরণ হতে আর কয়দিন লাগবে পানি উন্নয়ন বোর্ড তেমন ভাবে কিছু বলতে পারছে না। মোটামুটি এই ছিল সিলেটের প্রাচীনতম বাজার ফেঞ্চুগঞ্জ বাজারের যেই করুণ দশা কুশিয়ারা নদীর পাড়ের, তার সর্বশেষ খবর। ইকরামুল কবির, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে।
পাইলিংয়ের সময় ময়মনসিংহে তিতাসের গ্যাস সরবরাহ পাইপ ফেটে গেছে। এতে ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বন্ধ আছে গ্যাস সরবরাহ। গতকাল সন্ধ্যায় ত্রিশালের রায়মণি নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিল একটি চীনা কোম্পানি। পাইলিংয়ের সময় হঠাৎই গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেন তিতাসের কর্মীরা। এতে ময়মনসিংহ নগর, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা ও নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি সিএনজি পাম্পেও কোনো যানবাহনে গ্যাস রিফিল করা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির বাসিন্দারা সহ যানবাহনের চালকরাও। দেশের বাইরের খবর জানাবো। গত কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর অবশেষে কারামুক্ত হলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এরই মধ্যে যুক্তরাজ্য ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে উইকিলিক্স জানায় অ্যাসাঞ্জ বালমার্স কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 1901 দিন তিনি এই কারাগারে বন্দী ছিলেন। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। জানা গেছে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। 2010 সালে উইকিলিক্স আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 70,000 নথি প্রকাশ করেছিল। এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার উপর ক্ষুব্ধ হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। দেশের স্বার্থ বিবেচনায় হবে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি। রেল ট্রানজিট ডিলে সমস্যা কোথায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর। যারা দেশ বিক্রির কথা বলে তারাই হয়েছে ভারতের কাছে বিক্রি। বেগম জিয়াকে বিদেশে পাঠাতে মিশনগুলোতে দৌড়ঝাঁপ করছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানালেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, চুক্তি হয়েছে দেশের স্বার্থ বিরোধী। এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার অভিযোগ ভুল। যথাসময়ে মমতা প্রশাসনকে জানিয়েছিল মোদী সরকার। দাবি গণমাধ্যমের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।